নীলাঞ্জনা এবং ক্রান্তের উপরে টর্চারের মাত্রা বাড়িয়ে দিয়ে রীতিমতো ওদের বেহাল দশা করে ফেললো এবার অফিসার খান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অফিস খান জোরপূর্বকভাবে ক্রান্ত এবং নীলাঞ্জনার উপরে অমানবিক আচরণ করে ওদেরকে টর্চারের মাত্রা বাড়িয়ে দিয়ে রীতিমতো ওদের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বার করে নিজের ডিপার্টমেন্টে নিজের মান সম্মান রক্ষার খাতিরে উঠে পড়ে লাগে। ঠিক সেই মুহূর্তেই যখন এক পর্যায়ে অমানবিক আচরণ করতে গিয়ে নীলাঞ্জনা এবং ক্রান্ত যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে, তার পরদিন সকালবেলায় যখন স্রোতে নীলাঞ্জনার সঙ্গে দেখা করার জন্য সেলে যায় এবং সেলে যাওয়া মাত্রই যখন নীলাঞ্জনাকে এতটা রক্তাক্ত অবস্থায় স্রোত দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদি ভাই, তোর এ কি বেহাল দশা করেছে, কে করেছে, এত বড় দুঃসাহস কার হয়েছে, তুই শুধু আমাকে একবার বল। অন্যদিকে নীলু বলতে থাকে যে কী আর বলবো বলতো, অফিসার খান রীতিমতো আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে সেই রীতিমতো আমার মুখ থেকে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি বার করানোর চেষ্টা করতে গিয়ে আমার ইয়ে দশা করেছে। এবং দেখ গিয়ে ক্রান্তেরও হয়তো বা এই একই দশা করেছে, কিন্তু তার সত্ত্বেও হয়তো বা ভুলে গিয়েছে যে সত্য কখনো চাপা থাকে না এবং সত্য যেটা আমি সেটাই বলেছি। কিন্তু সে কোনোভাবেই সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে রাজি না। আসলে সে নিজের হারটাকে কোনো মতে মেনে নিতে পারছে না। সে নিজের ডিপার্টমেন্টের কাছে নিজের মুখটা উজ্জ্বল করে রাখার জন্য সে রীতিমতো তার বলা কথাগুলো আমাকে শিখিয়ে পড়িয়ে আমার মুখে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সে আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করছে যে আমি হয়তোবা সেই কথাগুলো গড় করে কোর্টে দাঁড়িয়ে বলবো এবং সে আমাকে শাস্তির আওতায় আনতে পারবে এবং ক্রান্তকেও জেলে ভরে রাখতে পারবে। কিন্তু সেটা তো কোনো মতে হবে না, আমি মরে যাবো, কিন্তু তার সত্ত্বেও তার শেখানো পড়ানো কথাগুলো আমি কোনো মতেই বলবো না। অন্যদিকে স্রোত যখন অফিসার খানকে ডেকে নীলাঞ্জনার সামনে দাঁড় করে, ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে দেখুন স্রোতস্বিনী, আপনি কিন্তু কোনো মতেই আমাকে চার্জ করার মতন সাহস রাখেন না এবং তার থেকে বড় কথা সেই অধিকারটুকু আপনার নেই। আপনাকে এত বড় অধিকার কে দিয়েছে বলুন তো? আপনার এত বড় দুঃসাহস যে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন এবং চিৎকার চেঁচামেচি করছেন, আপনাকে আপনার বোনের সঙ্গে দেখা করতে দিয়েছি, সেটা তো আপনার সৌভাগ্য। তাদেরকে আপনার মন ভরছে না নাকি? বলুন তো কী হয়েছে, চিৎকার চেঁচামেচি করছেন কেন? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমার বোনের এই বেহাল দশা করে আপনি কি মনে করেছেন যে আপনি বেঁচে যাবেন? আমি আপনার এগেনস্টে চার্জেস আনবো যে আপনি অহেতুকই আপনার বলা কথাগুলো আমার বোনের উপরে চাপিয়ে দিয়ে আপনি আপনার প্রমোশন বাড়ানোর জন্য রীতিমতো আমার বোনের উপরে এবং আমার জামাইবাবুর উপরে অমানবিক আচরণ করছে এবং তার জন্য কিন্তু যদি সেই জিনিসটা প্রমাণিত হয়েছে আপনার কিন্তু শাস্তি হতে পারে এবং এমনটাও হতে পারে যে আপনাকে বহিষ্কারও করে দিতে পারে। সেটা নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। তাই সেই জিনিসটা ভালো করে ভেবে চিন্তে তার পরবর্তীতে থেকে আমার বোনের সঙ্গে আচরণ করার চেষ্টা করবেন। আর এর পরবর্তীতে যদি আমি কোনো সময় এসে দেখি যে আমার বোনের আরও বেহাল দশা হয়ে গেছে বা আমার বোন গুরুতর আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে, তার পরবর্তীতে কিন্তু আমি আর রক্ষে দেবো না, আপনাকে আমি বলে রাখলাম। অন্যদিকে স্রোতকে যখন নীলু বলতে থাকে যে স্রোত এসব ঝামেলার মধ্যে তুই নিজেকে জড়াস না, তা সব কিছু বাদ দিয়ে তুই আমাকে একটা কথা বলতো, তুই নাকি মা হতে চলেছিস। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক এসেছিল এখানে, তাই না? সার্থকই নিশ্চয়ই তোকে এই কথাগুলো বলেছে, হ্যাঁ আমি মা হতে চলেছি, কিন্তু তাই বলে এটা আমার কোনো অসুস্থতা নয় বা রোগ নয় যে আমি কোনো কিছু আর করতে পারবো না। এবং ও নিশ্চয়ই তোকে এটা বলেছে যে আমার কাছ থেকে নিজের দূরত্ব বজায় রাখতে, যাতে করে কিনা ও যে উদ্দেশ্য নিয়ে অফিসার খানের সঙ্গে হাত মিলিয়েছে সেই উদ্দেশ্যটা সফল হয়ে যায়। কিন্তু দিদিভাই, তুই যদি আমার বোন হয়ে থাকিস তাহলে সেটা তুই কোনোদিনও হতে দিবি না। তো লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।